উচ্চ আদালত থেকে ট্রাইব্যুনাল আদালত পাড়া আজকে ছিল ঘটনাবহুল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল হক করিম এসব বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের। জনাব আহসানুল হক করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। আমার নামটা ভুল বলছেন, আমার নাম আহসানুল করিম। জি ধন্যবাদ, দুঃখিত ভুল করার জন্য। জি, শুরুতে আপনার কাছে জানতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যের বেশ কিছু অডিও রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এগুলো ট্রাইব্যুনালে যাচাই বাছাই কতটা গুরুত্বপূর্ণ ছিল? দেখুন, এটা যাচাই বাছাইতে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর যে আইনের অধীনে এদের বিচার করা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, যেটার সেকশন 19(1) এখানে বলে দিচ্ছে যে টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স অ্যাক্ট এখানে অ্যাপ্লিকেবল হবে না। এখানে নিউজ পেপার থেকে আরম্ভ করে ভয়েস রেকর্ডিং ইত্যাদি ইত্যাদি যে এভিডেন্স গুলো আছে সেখানে এগুলো অ্যাপ্লাই করা যাবে। তো এই যে যাচাই বাছাই করে তার এগেনস্টে যে এভিডেন্স গুলো নিয়ে আসা হয়েছে এটা সম্পূর্ণ আইনানুগ হয়েছে এবং এটা বৈধ এই আইন অনুযায়ী। যদিও আহ, এই ধরনের আইনের ক্ষেত্রে, এই ধরনের মামলার ক্ষেত্রে এভিডেন্স আরো শক্ত হওয়া উচিত, কিন্তু ইতোপূর্বে উম, যে মানবাধিকার সংক্রান্ত যে যুদ্ধাপরাধের বিচার হয়েছিল এই আইনই হয়েছিল এবং সেখানে সবারই দাবি ছিল যে আইনগুলোকে যেন আধুনিক করা হয়। তো তৎকালীন সরকার সেগুলোকে মোটেও আধুনিকরণ করেনি এবং যে প্রাচীন যে আইন ছিল সেই আইনের ভিত্তিতে হয়েছে। অ্যান্ড হিস্ট্রি রিপিটস, তাদের ক্ষেত্রেও সেই একই আইন, যে আইন যে 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 আইনের মাধ্যমে 1913, 12, 13 ইত্যাদি সময় যে বিচার কার্য করা হয়েছিল যুদ্ধবিরতির বিচার ক্ষেত্রে, সেই একই আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এবং যে এভিডেন্স, যে ধরনের এভিডেন্স তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল এদের ক্ষেত্রে তাই প্রযোজ্য হচ্ছে। এবং যেভাবে যাচাই বাছাই করে এভিডেন্স গুলোকে সংগ্রহ করা হয়েছে এই আইন অনুযায়ী সেটা বৈধ। জি, এনটিএমসি ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে এমনিতে একটি বিতর্কিত প্রতিষ্ঠান। শেখ হাসিনার বিভিন্ন অডিওর সত্যতা নিশ্চিতে এনটিএমসি ও বিটিআরসিকে সহযোগিতা নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল, আমরা যতটুকু জেনেছি। কিভাবে দেখছেন বিষয়টি আপনি? না, আমরা সাধারণ জনগণ হিসেবে এই ধরনের ব্যক্তিগত গোপনীয়তার সম্পর্কিত যে অডিও রেকর্ডিং হয় সেগুলোকে পছন্দ করি না। কিন্তু বিগত সরকার এগুলোকে যথেষ্ট পছন্দ করেছে বলেই এই ধরনের ইনস্টিটিউশন গুলো গড়ে উঠেছে। এইসব ব্যক্তিগত গোপনীয় বিষয়াদি দিয়ে অন্যের ক্ষেত্রে প্রয়োগ করেছে, নির্যাতন করেছে এবং তাদের ক্ষেত্রে আজকে ঠিক ঘুরে ফিরে এসছে একইভাবে। পছন্দ করি বা না করি সেটা আইনের মধ্যে চলে এসছে, সুতরাং এটা আইনানুগ হয়েছে বলে আমি মনে করি। আর তবে চাইবো যে ট্রায়াল যেন ফেয়ার হয়। কোন রকম বিগত সময়ে যারা সরকারি ছিল তাদের পক্ষ থেকে শাহবাগে যেমন ফাঁসি চাই বলে যে আওয়াজ তোলা হয়েছিল জি এরকম যেন না হয়, যেন মিডিয়া ট্রায়াল না হয়, সত্যিকারের ফেয়ার ট্রায়াল হয়, সেটাই আমরা আশাবাদী। জি, জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় আরেক পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসানকে গুলি করে হত্যার ঘটনাটি এটি বেশ চাঞ্চল্যকর ছিল, আমরা দেখেছি সে সময়। তো অভিযুক্ত পুলিশের এসি তানজিল ও কনস্টেবল আকরামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া কেমন হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না। সেই জুলাই অগাস্টের যে ঘটনা ঘটেছিল সেটার ক্রমান্বয়ে এই ঘটনাটা ঘটেছে। এক বন্ধু আর এক বন্ধুকে নিয়ে যাওয়ার সময় পুলিশের এসি এবং কনস্টেবল তাদের এই বাচ্চাদেরকে মেরেছিল, গুলি করেছিল। এটা সম্পূর্ণভাবে হত্যাকাণ্ড এবং মানবাধিকার যে অধিকার আছে, যে আইন আছে তার প্রতি তার সম্পূর্ণ লঙ্ঘন। তো এটা যে বিচার প্রক্রিয়া হবে এটা আইসিটি আইনি বিচার প্রক্রিয়া হচ্ছে তাই আমরা জানি, এবং বিচার প্রক্রিয়া ফেয়ার হবে এবং আইনানুগ হবে বলে আমরা আশা করি এবং সেটা যেন স্বচ্ছ হয়, সবার কাছে এটা অ্যাকসেপ্টেবল হয়। জি, এরই সাথে আরও জানতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার আজ প্রথম ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে, কিন্তু এতদিন পরে কেন তারা এলেন? কি মনে করেন, এতদিন কেন আসেননি?
এটা ঠিক যে ক্রিমিনালকে যদি হত্যাকাণ্ড হয় সাথে সাথে সেটার ব্যাপারে অভিযোগ দিতে হয়। তবে যে কোনো হত্যাকাণ্ড দেরিতে এলে হত্যাকাণ্ডের বিচার হবে না তা কিন্তু নয়। তবে হ্যাঁ, একটা ডাউটের সৃষ্টি হয় যে এটা কতদূর এই যে অভিযোগটা কতদূর স্বতঃস্ফূর্ত, কতদূর তার সত্যতা আছে এর প্রশ্ন একটা থেকে যায় বটে। কিন্তু ক্রিমিনাল কেসের ক্ষেত্রে এই দীর্ঘসূত্রতা আসলে সবসময় যে ডাউটের সৃষ্টি করবে তা না। তবে আহ শহীদ আবু সাইদ যে শহীদ হয়েছিল সেই ছাত্র আন্দোলনে, এটা সত্যি সবার চোখের সামনে এই ঘটনা ঘটেছে। আহ, এটা যদি দেরিতে না আগে হতো সেটা ভালো হতো। দেরিতে হওয়ার কারণে আহ, সেই হত্যাকাণ্ড থেকে সবাই বেঁচে যাবে তা তো হতে পারে না। সুতরাং আমি মনে করি এই যে অভিযোগ হয়েছে সেটা যথার্থ হয়েছে। দেরিতে হলেও আশা করি এর বিচার হবে এবং তার পরিবার এই বিচার পেয়ে সন্তুষ্ট হবে। তবে বিচারটা যেন ফেয়ার হয় সেটা আমাদের আকাঙ্ক্ষার বিষয়। জি, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। অন্তর্বর্তী সরকারের শপথকে চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না বলছে আদালত। কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টি আপনি? দেখেন, মহসিন রশিদ সাহেব অ্যাডভোকেট, তিনি যে মামলাটা করেছিলেন, মামলাটা যে একেবারে অযৌক্তিক তা বলা যাবে না। বিকজ এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসছে, যেটা রিটে যে বিষয়টা আনা হয়েছিল, যে বেসিক যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার কোনো একটা বিশেষ বিধান কনস্টিটিউশন মেনে আসেনি এবং 106 যেটা বলেছেন আর্টিকেল 106 অফ দ্য কনস্টিটিউশন, সেখানে কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন হবে। যেটা মহসিন রশিদ সাহেব বলতে চেয়েছেন যে যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কনস্টিটিউশনের মধ্যে হয় না, সুতরাং 106 যে ইন্টারপ্রিটেশন চাওয়া হয়েছে সেই ইন্টারপ্রিটেশন যেই দিক, অ্যাপ্লিকেশন দিক আর যেই দিক, সেটা আসলে সত্যিকার অর্থে কনস্টিটিউশনালি এটাকে সাপোর্ট করে না। আমি মনে করি যে একেবারেই যে মহসিন রশিদের যে বিষয়টা সেটা যে একেবারে ভিত্তিহীন তা কিন্তু নয়, যেটা আমার ধারণা। বিকজ এটা সত্যি কথা যে কনস্টিটিউশনের কোনো বিষয় বা কোনো অনুচ্ছেদ মেনে এই সরকার হয়নি। তবে সেটা বেসিক এবং স্টেট নেসেসিটি ছিল। কারণ একটা সরকার যখন গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে যখন পড়ে যাচ্ছে, তখন কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকারের বিধান ইতিমধ্যে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তখন একটা কোন একটা সরকারকে এসে সেটাকে অন্তর্বর্তীকালীনের জন্য তাকে দেশকে চালানোর জন্য সাপোর্ট দেওয়ার দরকার ছিল এবং অন্তর্বর্তীকালীন সেই ভূমিকাটা পালন করেছে। কিন্তু একই সাথে যে রিট খারিজ করেছে, কি কারণে করেছে আমার জানা নাই। তবে মহসিন রশিদের যে বিষয়টা ছিল সেটা আসলে পরীক্ষা করে দেখা যেতে পারতো, রিট সম্পূর্ণ খারিজ না করে। যদি মনে হতো রুল দিয়ে তারপর শুনানি করে হয়তো বা এটা দেখা যেত যে বিষয়টার কতদূর আইনগত ভিত্তি আছে। জি, আরেকটি ভিন্ন প্রসঙ্গে যাব। শেখ হাসিনা ও শেখ রেহানা সহ 5 জনের বিরুদ্ধে পূর্বাচলের রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে দুদক মামলা করলো। বিষয়টি নিয়ে কি বলবেন? দেখেন, আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং অভিযোগে তাদের সবার নামই আসছে। এখানে পূর্বাচলের প্লট নিয়ে যে বরাদ্দ সেটা খুবই সামান্য বিষয়। তবে হ্যাঁ, যে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এই ধরনের প্লট নেওয়াটা নৈতিকতা বিবর্জিত এবং সবসময় উনি বলে এসছেন, শেখ হাসিনা বলে এসছেন যে তার কিছু নেই। তো এখন এই ধরনের প্লট নেওয়ার বিষয়টি সর্বসাধারণের সামনে এসছে এবং আমি মনে করি যে এটা একটা উদাহরণমূলক একটা শাস্তি হওয়া প্রয়োজন, যেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন রাষ্ট্রের সম্পত্তি নিয়ে যেন ছিনিমিনি না করে, তারা যেন এমন কিছু না করে যাতে করে একটা উদাহরণ হয়ে থাকে যে অতীতে এরকম কাজ করার জন্য দুর্নীতির মামলা হয়েছে, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে। সুতরাং একটা এক্সাম্পল হওয়া প্রয়োজন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।